আমি আজকের ভিডিওতে শেয়ার করব ডেনমার্কে কাজের পরিবেশে কি ধরনের সুবিধা আছে। ডেনমার্কের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর রহস্য জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। আমার ১৭ বছর প্রবাসী জীবনের অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আমি সেই অভিজ্ঞতাগুলো কন্টিনিউয়াসলি শেয়ার করব আমার চ্যানেলে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, হয়তো আপনাদের কিছুটা উপকার হলেও হতে পারে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমি আরো শেয়ার করব আমার চাকরি ইন্টারভিউর অভিজ্ঞতা। সেটা আমি ক্যান্ডিডেট হিসেবেও বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করেছি। কি ধরনের ইন্টারভিউ ফেস করেছি সেটা আমি শেয়ার করব। আবার এখন আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন ভাইভা বোর্ডে থাকি, ইন্টারভিউ নেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশনে। আমি সেগুলোও শেয়ার করব। আমরা কি ধরনের প্রশ্ন করি, কি ধরনের প্রার্থী খুঁজি, কি ধরনের সিভি দেই, কি ধরনের সিভি আমরা চুজ করি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে কথা বলবো ডেনমার্কের কাজের পরিবেশ নিয়ে। আমি প্রায় ২ বছর বাংলাদেশে জব করে এসেছি ডেনমার্কে মুভ করার আগে। অ্যারাউন্ড 2006 to 2008 আমি একটা সফটওয়্যার হাউসে জব করতাম প্রোগ্রামার হিসেবে। সেখানে সবচেয়ে মজার ব্যাপার ছিল আমার ম্যানেজার যতক্ষণ না পর্যন্ত অফিস ছেড়ে যেত ততক্ষণ আমরা যেতে পারতাম না। যদিও আমাদের কাজের সময় শেষ হতো। হয়তো সকাল ৮টা বা সাড়ে ৮টায় কাজ শুরু করতাম। বিকাল ৪টা-৫টা পর্যন্ত থাকার পরেও দেখতাম আমার ম্যানেজার তার ডেস্কে বসে আছে এবং আমরা আমাদেরও বসে থাকতে হতো। সে যতক্ষণ পর্যন্ত অফিসে থাকতো আমরা আ অফিস ছাড়তে পারতাম না। সো আপনি যদি দিনে ১২ ঘন্টা কাজ না করেন তাহলে আপনি হবেন অলস। পক্ষান্তরে আমি যখন ডেনমার্কে ১ম আমার ক্যারিয়ার শুরু করলাম, I was surprised সবার মধ্যে একটা জিনিস কমন। তারা কখনো মাইক্রো ম্যানেজমেন্ট করে না। আপনি যদি লম্বা সময় কাজ করেন তার মানে আপনার কোথাও সমস্যা আছে। হয়তো আপনার সাপোর্ট দরকার। ম্যানেজার হয়তো আ যদি নোটিস করে আপনাকে বলবে তোমার কি কোনো সাহায্য লাগবে বা তুমি কোথাও স্টাক হয়ে আছো নাকি বা কোনো ইমপ্রুভমেন্ট এর দরকার নাকি? এটা নিয়ে তারা কনস্ট্রাকটিভ কাজ করে বা ফিডব্যাক দেয়। আমি আমার ১.৫-২ বছরের জব ক্যারিয়ার বাংলাদেশে কখনো ওয়ান টু ওয়ান মিটিং পাইনি আমার যতটুকু মনে পড়ে। ডেনমার্কে বাই উইকলি বা উইকলি ওয়ান টু ওয়ান মিটিং হয় ম্যানেজারের সাথে। সেই মিটিং এ ম্যানেজার মূলত পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথা বলে ও কনস্ট্রাকটিভ ফিডব্যাক, কোনো উইকনেস থাকলে সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। হতে পারে সেটা আম কোনো কোর্সের মাধ্যমে বা যেকোনো একটা সাপোর্টের মাধ্যমেও হতে পারে। সো আমি বাংলাদেশ এবং ডেনমার্ক উভয় জগতেই জব করেছি। তবে একটু ডিটেইলস এ যাই। দেখি কেন এই তফাৎ? বাংলাদেশে অনেক সময় সাইড হাসেল না করে টিকে থাকা খুব মুশকিল। সেখানে সাইড হাসেল শুধু যে একটা ট্রেন্ড তা নয়। সেখানে বেঁচে থাকার জন্যে বা টিকে থাকার জন্যও অনেক সময় সাইড হাসেল করতে হয়। বাংলাদেশে প্রায় ৫ লক্ষ ফ্রিল্যান্সার হন্য হয়ে জব খুঁজছে। কোনো সময় আ ঘুম একটা বিলাসিতা। কিন্তু এই জীবনযাত্রা কতটুকু টেকসই? প্রশ্ন উঠতে পারে অবশ্যই। বাংলাদেশে জিডিপি 7.4% কিন্তু বেকার 4.4%। 77% ফ্রিল্যান্সার তারা ইমার্জেন্সি সেভিংস থেকে জীবনযাত্রা খরচ করে। আবার তাদের 45% ফ্রিল্যান্সারের সেভিংস $500 এরও নিচে। আমি এই তথ্যগুলো শেয়ার করলাম বিভিন্ন সোর্স থেকে। আপনারা চাইলে ভেরিফাই করে দেখতে পারেন। হয়তো একটু এদিক সেদিক হতে পারে। এখন আসি আমরা ডেনমার্কে। ডেনমার্কে যদি কেউ নতুন মা বা বাবা হয় তাহলে ৬ মাস পেইড ছুটি পায়। এমনও ঘটনা আছে বাংলাদেশে একজনের বাচ্চা হওয়ার ৩ দিন পরে অফিসে যেতে হয়েছে এবং তাকে ডাক্তারের সার্টিফিকেট দেখাতে বলা হয়েছিল। ডেনমার্কের কাজের ক্ষেত্রে মূল মন্ত্র একটাই আর সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। ম্যানেজার আপনাকে ট্রাস্ট করবে। কেউ আপনাকে মাইক্রো ম্যানেজমেন্ট করবে না। আপনি কাজটা করে দিতে পারলেই হবে। কেউ আপনাকে ঘাড়ের উপর উকি দিবে না, নজরদারি করবে না যে আপনি কি করছেন। কেউ আপনার চোখে চোখ রেখেও কথা বলবে না। আপনার উপর বিশ্বাস আছে আপনি কাজটি শেষ করবেন এবং তারপর আপনার জীবন উপভোগ করবেন। আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি অফিসে জাস্ট ইনফর্ম করে অ্যাটেন্ড করবেন, কোনো সমস্যা নাই। নাম্বার ২
আপনার বাচ্চাকে যদি স্কুল থেকে আনতে হয়, ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, আপনি যেকোনো সময় যেতে পারেন। আমেরিকা থেকে আমার এক কলিগ এসেছিল, আমার মনে পড়ে। সে যখন জানতে পারল ডেনমার্কে আমরা 5 উইকস ইয়ারলি ভ্যাকেশন কাটাই, তবু আবার পেইড, সে অনেকটা সারপ্রাইজড হয়ে গিয়েছিল। প্লাস সরকারি যে ছুটি আছে সেগুলো পাবেন। এখানকার মেন্টালিটিটা এমন, সিইও মানে আপনার মনে হতে পারে চিফ এমপ্যাথি অফিসার। এখন মজার প্রশ্ন, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার অফিসে ওভারটাইমের নীতিমালা কি? আমরা ওভারটাইম করি না এখানে। বাংলাদেশে আপনি ব্যস্ত মানে আপনি গুরুত্বপূর্ণ। আর ডেনমার্কে আপনি সুখী মানে আপনি প্রোডাক্টিভ। কি ঠিক বললাম? চলুন ডেটা দেখি। এখন আমরা ৩ টা ম্যাট্রিক্সে কম্পেয়ার করে দেখব বাংলাদেশ এবং ডেনমার্কের সাথে। প্রথম ম্যাট্রিক্সটা আমরা যদি দেখি, ওয়ার্কিং আওয়ার, আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন? বাংলাদেশে আপনি প্রায় ৪৮ ঘন্টার উপরে সপ্তাহে কাজ করেন, রাইট? পক্ষান্তরে ডেনমার্কে আমরা কাজ করি ৩৭ ঘন্টা। দ্বিতীয়ত, আপনার ম্যানেজার আপনাকে কিভাবে ফিডব্যাক দেয়? বাংলাদেশে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ডিপ্লোম্যাটিক, অনেক প্রবলেম। ডেনমার্কে ফিডব্যাক পাবেন সরাসরি, আপনি 1 to 1 এর মাধ্যমেও হতে পারে এবং প্রয়োজন হলে ইনস্ট্যান্ট একটা মিটিং এর মাধ্যমেও হতে পারে। বসের ধরন বাংলাদেশে অনেক হায়ারার্কিক্যাল, মানে চেইন অফ কমান্ড, রাইট? আর ডেনমার্কে ফ্ল্যাট অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ডেনমার্কে কাজ করার সময় দেখবেন প্রায় কলিগরা এসে বলবে চলো লেটস গো ফর কফি, আর বাংলাদেশে বলবে ব্রেক চাও, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি। এইরকম জয় বা পরাজয়ের কিছু না, দুই দেশের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। চলুন আমরা সেগুলো দেখি। এখানে ডেনমার্ক থেকে বাংলাদেশিদের কি শেখার আছে? গুণগত কাজ গুরুত্বপূর্ণ। আপনি অল্প সময়ের ভিতর কিভাবে গুণগত কাজ ডেলিভার করতে পারেন সেটা শিখতে পারেন। সেভিংস অটোমেট করুন। প্রতি মাসে আপনি কিছু সেভিংস করবেন, হয়তো $500 সেভিংস একটা বিলাসিতা বাংলাদেশের কনটেক্সটে অনেক সময়। ড্যানিশদের জন্য কি শিক্ষণীয় আছে বাংলাদেশিদের কাছ থেকে? আপনারা সাইড হ্যাসেল স্পিরিট শিখুন বাংলাদেশের কাছ থেকে। 7.4% জিডিপি শুধু কফি খেতে খেতেই আসে না। আপনি কোন দলে, হুগা না হ্যাসেল? একটু বলে রাখি, ডেনমার্কে হুগা মানে রিল্যাক্স করা, বাংলাদেশে হ্যাসেল মানে সাইড হাসল, কিছু বাড়তি ইনকাম, এই ধরনের একটা ব্যাপার। সো আপনি কোন দলে? ডেনমার্কে বেশ কিছু সুবিধা আছে জবের ক্ষেত্রে। আপনার বাচ্চাদের যদি স্কুল থেকে আনতে হয় সেক্ষেত্রে ফ্লেক্সিবল, আপনি জাস্ট শুধু ম্যানেজারকে একটা মেসেজ ড্রপ করে চলে যাবেন। আর একটা সুবিধা আছে, আপনি বছরে 5 সপ্তাহ পেইড ছুটি পাবেন, প্লাস সরকারি ছুটি যেগুলো আছে সেগুলো পাবেন। লাস্টে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, সঙ্গে থাকুন। জিটিইউ থেকে মাস্টার্স করার পর যখন প্রথম জব শুরু করলাম, তখন অনেকটা আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম এখানকার ওয়ার্কিং কালচার দেখে। কারণ এত ফ্লেক্সিবিলিটি আমি লাইফে বাংলাদেশে কখনো পাইনি। বাসায় আমার যদি কোনো ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট, যেমন কোনো কিছু ডেলিভারি দিতে আসবে, হয়তো প্লাম্বারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সে আমার বাসা ভিজিট করবে, অথবা আমার কোনো ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট বা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, এত ফ্লেক্সিবল, জাস্ট আমি ম্যানেজারকে একটা মেসেজ দিলেই হয়ে যেত। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমাকে মুগ্ধ করেছিল, সেটা হচ্ছে 1 to 1 মিটিং ম্যানেজারের সাথে। কোনো কাজের ক্ষেত্রে সেটা হতে পারে মান্থলি, আবার কোনো কাজের ক্ষেত্রে সেটা হতে পারে বাই উইকলি। আমি আমার ক্যারিয়ারে দুটোই পেয়েছি। সেখানে ম্যানেজার মূলত ফলো আপ করে কাজ করতে আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি, বা টিমমেটের সাথে আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি, বা কোনো কিছু ইমপ্রুভ করতে হবে নাকি। এট দ্য সেম টাইম আমি এবং আমার ম্যানেজার মিলে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করি, আর সেটা সারা বছরের জন্য আমরা ফলো আপ করি, এবং কোনো সাপোর্ট লাগলে ম্যানেজার সেটা প্রোভাইড করার চেষ্টা করে, এবং বছর শেষে আমরা ইভ্যালুয়েট করার চেষ্টা করি যে আমাদের পিডিপি অনুযায়ী গোল অ্যাচিভ হয়েছে কিনা। আর এখানে কেউ ব্যাক ব্যাটিং করে না। আপনার কলিগরা এখানে যার যার মতো কাজ করবে, আবার ফান করার সময় ফান করবে। আমি আমার দীর্ঘ প্রবাসী জীবনে বিভিন্ন জবে আমি কোথাও ব্যাক ব্যাটিং আজ পর্যন্ত পাই নাই। বাংলাদেশে যেটা খুবই কমন। ডেনমার্কে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা আকর্ষণীয় বিষয়। ডেনমার্কের মূল মন্ত্র একটাই, ট্রাস্ট বা বিশ্বাস।
এখানে কেউ আপনার চোখে চোখ রাখবে না বা কাঁধের উপর এসে নিঃশ্বাস ছাড়বে না। আপনার উপর বিশ্বাস আছে, আপনি কাজটি করবেন এবং কাজটি করার পর আপনি আপনার জীবন উপভোগ করবেন। ডাজন্ট ম্যাটার আপনি আগে যাবেন না ম্যানেজার আগে যাবে, আপনি কখনো আসলেন বা গেলেন, অনেক সময় এটা মুখ্য না ডেনমার্কে। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব কিছু স্যাম্পল সিভি শেয়ার করার জন্য, কি ধরনের ইনফরমেশন থাকলে আমরা সাধারণত ক্যান্ডিডেটকে কল করে থাকি এবং ক্যান্ডিডেট স্ক্রিনিং এ উত্তীর্ণ হয়। আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।